অনেক অপেক্ষার পর শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এই সিনেমাটিতে শাকিব খান ছাড়াও তোমরা ক্যামিও হিসেবে দেখতে পাবে সিয়াম আহমেদ ও আফরান নিশোকে। সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এজন্য অনেকের অনুরোধে হলে গিয়ে সিনেমাটা দেখে এসে বসে পড়লাম এক্সপ্লেইন করতে। যেহেতু ট্রেলার দিয়ে এক্সপ্লেইনটা করছি, তো সবসময় কথার সাথে সিনের মিল নাও থাকতে পারে। তোমরা দয়া করে এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তাণ্ডবের জোয়ারে গা ভাসাতে তোমাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে, কারণ 15-20 মিনিটে তোর পুরো সিনেমাটা কোনোভাবেই দেখানো পসিবল হয়ে ওঠে না। আমি হয়তো বা গল্পটা সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে পারবো। এই জন্য তোমাকে তাণ্ডবের আসল মজা পেতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা। এত কষ্ট করে হলে গিয়ে সিনেমাটা দেখে তোমাদের জন্য সিনেমার গল্প নিয়ে এসেছি, তো প্লিজ একটা লাইক করে দিও। সাথে কে কোন হলে গিয়ে সিনেমাটা দেখছো বা দেখবে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতে দেখা যায় চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন লোক। তিনি বলতে থাকে যে দেশের আবহাওয়া খুবই ভালো, আকাশে কোনো রকম কোনো মেঘই নেই, আর নেই বা কোনো বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা। পুরো দেশে কোনো রকম কোনো বিপদ সংকেতই দেওয়া হয়নি। আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হন মন্ত্রী মাহতাব হোসেন। এখানে পুরো দেশের বিভিন্ন আশা বিষয় নিয়ে একটা টক শো হবে ওনার। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় সেই টক শো। হোস্ট বিভিন্ন প্রশ্ন করছেন আর সেটার ঠিক ঠিক উত্তর দিচ্ছিলেন মন্ত্রী মশাই। খুব সুন্দরভাবে চলছিল প্রোগ্রামটা। অন্যদিকে দেখা যায় একটা বাসে অনেক কজন কোথায় একটা যাচ্ছিল, আর সবারই পরনে ছিল মাঙ্কি মাস্ক। ওরা এমন মাস্ক পরে আসে কেন, আর ওরা যাচ্ছে বা কোথায়? কিছুক্ষণের মধ্যে মিনি বাসটা চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসে, যে জায়গাটায় মন্ত্রীর সাক্ষাৎকার হচ্ছিল। আস্তে আস্তে সবাই বাসে থেকে নামতে শুরু করে, সবার হাতে একটা করে বন্দুক। এভাবে তো মানুষ ব্যাংক ডাকাতি করতে যায়, তবে এরা টিভি চ্যানেলে কেন, সেটা একটু ভেতরের দিকে গিয়ে জানতে পারা যাবে। চ্যানেল বাংলায় যত সিকিউরিটি আছে সবাইকে চোখের পলকে ধর্ষাই করে ফেলে মাঙ্কি মাস্করা। তারপর চলে আসে সেই রুমটায় যেখানে মন্ত্রীর শোটা হচ্ছিল। মাঙ্কি মাস্ক পরে এদের সবাইকে এভাবে আচমকাই আসতে দেখে সেই রুমে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে। আর ভয় পাবেই না কেন, এমন অদ্ভুত মাস্ক পরা সব লোকজন, তাও আবার হাতে বন্দুক। সেখানে এসে একজন উড়াধুরা নাচানাচি করতে শুরু করে। আসলে এখানে কি হচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না। তখন মন্ত্রী খানিকটা চটে যায় ওর ওপর, সাথে এটা ওটা বলতে শুরু করে, আমি কে তুই জানিস, আর তুই এখানে এসে এসব কেন করছিস? এর জন্য তোর কি হতে পারে, তোর কি কোনো ধারণা আছে? এই ব্যাপারটা অনেক রেগে যায় ওই লোকটা, গুলি করে দেয় মন্ত্রীকে। সাথে সাথে মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময়টাতে টিভি চ্যানেলের ক্যামেরা কিন্তু লাইভই ছিল, তো মাঙ্কি মাস্ক পরার কার্যক্রম গোটা দেশের মানুষ দেখে ফেলে। তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে যায় লোকটা, কিছুক্ষণ আনশান করে তারপর মাস্কটা খুলে। ওর নাম স্বাধীন। ওর ভাবসাব দেখে মনে হচ্ছিল সে একদম পুরো লেভেলের সাইকো। অন্যদিকে দেখা যায় চ্যানেল বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে, আর সেখানে মন্ত্রীও রয়েছে, সাথে সিভিলিয়ান তো আছেই। এই জন্য 1 মিনিটও দেরি না করে সাথে সাথে সেই চ্যানেলের সামনে সোয়াট টিম ও মিডিয়া দিয়ে ভরে যায়। কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি ভেতরে। সোয়াট টিম অ্যাকশনে নামার জন্য প্রস্তুত, তবে মন্ত্রী আর সিভিলিয়ানের কথা চিন্তা করে কিছুই করতে পারছিল না ওরা। এই ব্যাপারগুলোতে পুরো দেশ যেন উত্তাল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই পাগল প্রায় হয়ে যায়। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলে ওঠে, স্যার, আমাদের একজন সাংবাদিক রয়েছে, তাকে দিয়ে নেগোসিয়েশনটা করানো যেতে পারে। এসব কাজে সে খুবই পারদর্শী, আর অনেক সৎ সে। ওর মুখে এইসব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিতে বলে। তখন ফয়েজ জানা, ম্যাম, একটু সমস্যা আছে এখানে, আমি ফোন দিলে সে আসবে না, যদি আপনি কল দেন তবে অবশ্যই সে আসবে। তারপর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করা হয় ওই সাংবাদিকটাকে। ওনার নাম সায়রা। এই বয়সেও তিনি অনেকটাই ফিট। এই বিশাল বড় ফ্ল্যাটে উনি আর ওনার মাই থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কল পেয়ে সেখানের উদ্দেশ্যে বেরোচ্ছিল সায়রা। তখন মা ওকে আটকায় আর বলে, জানিস না বাইরে কি অবস্থা চলছে এখন, এর মধ্যে তোর কেন বাইরে যেতে হবে? তবুও সায়রা বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল এসেছে মা। এটা বলেই বেরিয়ে যায় বাড়ি থেকে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে চ্যানেল বাংলার অফিসের বাইরে করা সোয়াটের তাঁবুতে। সেখানে আসতে সবকিছু খোলামেলা করে জানানো হয় সায়রাকে। সাথে এটাও জানানো হয় যে সায়রাকে ভেতরে যেতে হবে ওদের সাথে নেগোসিয়েশন করার জন্য। অন্য কোনো উপায় না থাকে সায়রাও রাজি হয়ে যায় যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় স্বাধীন তার এক চেলাকে বলে যে এই দেশের অবস্থা খবর প্রচার করতে হবে না, আজ তুই আবহাওয়াবিদ। তখন সে চেলাটার মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে, দেশের আকাশে কালো মেঘের ঘনঘটা, ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য সকল পুলিশ স্টেশনে 10 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর নিজের জানের যদি মায়া থাকে তাহলে যে যেখানে আছেন সেই অবস্থাতে অবস্থান করুন। ওদের আবহাওয়া বার্তা শেষ হলে সেখানে ঢুকে পড়ে সায়রা। সে আসার আগে তার সাথে একটা ক্যামেরা লাগানো কলম দেওয়া হয়েছিল সোয়াট টিমের পক্ষ থেকে, যেন সোয়াট টিম ভেতরে সবার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তারপরে কোনো একটা অ্যাকশন নিতে পারে। কিন্তু ওদের প্ল্যানে পানি ফেলে দেয় স্বাধীন। সেটা এক দেখাতেই ধরে ফেলে সে আর নষ্ট করে দেয়। তারপর সায়রা ওকে বারবার বলছিল যে এইসব সাধারণ মানুষের তো কোনো দোষই নেই, তো ওদেরকে প্লিজ ছেড়ে দিন। এখানে বাচ্চা বৃদ্ধ অনেক মানুষই আছে, ওদের তো অন্তত যেতে দিন। আর মন্ত্রীর অবস্থা তো গুরুতর, ওনাকে এখনই যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে উনি তো মারা যাবে।
আর আমরা তো এখানে আসছি নেগোসিয়েশন করার জন্য, তো মৃত্যু তো কেন কারোরই কাম্য নয়, তো প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন। তবে স্বাধীন কিছুতেই মানে না, আরো অনেক রাগান্বিত হয়ে সাইডার গলাটাই টিপে ধরে। ঠিক তখনই বাড়ি থেকে সোয়াট টিমের লিডার নাই মাইক দিয়ে শেষ সতর্কতা বার্তা দেয়, 5 মিনিটের মধ্যে মন্ত্রীকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। এটা শুনেই লাইভ আসে স্বাধীন, আমি মন্ত্রীকেও ছেড়ে দেবো, সাথে সকল মানুষদেরকেও। তবে আমার একটা শর্ত আছে, এই সবার জীবনের বদলে 3জনকে ভেতরে আসতে হবে। ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী, আইনজীবী জমশেদ, আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম, আর সাথে সায়রা তো থাকবেনি। ওনাদের পাঠানোর সাথে সাথে বাকি সবাইকে ছেড়ে দেবো, আমি কথা দিলাম। স্বাধীনের মুখে এমন কথা শুনে উপর থেকে চাপ আসতে শুরু করে ওদের ভেতরে যাওয়ার জন্য। প্রথমে তো কেউই ভেতরে যেতে চাইছিল না, তারপরে অন্য কোনো উপায় না থাকে ওদেরকে ভেতরে যেতেই হয়। এখন কথা হচ্ছে এরা 3জনই কেন? স্বাধীনের সাথে কি ওদের আগের কোনো যোগসূত্র রয়েছে? সেটা একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। ওরা 3জন ভেতরে যাওয়ার সাথে সাথে বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয়। ওরা নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন জানে এভাবে না, আমরা সবাই লাইভে যাব, আর আমাদের হোস্ট থাকবে সায়রা। যা কথা হবে সেখানেই হবে, যা জানা সেটা গোটা দেশের মানুষই জানবে। স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা 3জনই হতবাক হয়ে যায়, কারণ এটা আবার কোনোভাবে পসিবল নাকি? ডাকাতদের সাথে ওরা নেগোসিয়েশন করছে, সেটা সাধারণ মানুষকে কেমনে তারা জানাবে? এজন্য ওদের একটুও মত ছিল না। তবে আর অন্য কোনো উপায় তো নেই। তখন সায়রা স্বাধীনকে বলে, আচ্ছা আপনি কে আর আপনি কি চান? এটা শুনে স্বাধীন জানায়, তাহলে আপনাদেরকে 8 বছর পেছনে যেতে হবে আমার কাহিনীটা পুরোপুরি জানার জন্য। সাথে সাথে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় স্বাধীন আর নিশাত একে অপরকে খুবই ভালোবাসতো, আর প্রায় প্রত্যেকটা প্রেমিকের মতো স্বাধীনও ব্রেকার গ্র্যাজুয়েট। আর নিশাতকে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মা পাত্রের খোঁজ করছিল। এই জন্য নিশাত স্বাধীনকে বারবার বিয়ের প্যারা দিতে শুরু করে। স্বাধীন তো আর চাকরির চেষ্টা কম করছে না, আর আজকাল টাকা বা মামা খালো ছাড়া আর কয়জনেরই বা চাকরি হয়, তো স্বাধীনেরও হচ্ছিল না। এমন একদিন নিশাত স্বাধীনকে নিয়ে চলে আসে তার বাড়িতে ওর বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তখন নিশাতের বাবা বলে, তোমরা একে অপরকে ভালোবাসো, এটা ভালো কথা, তবে চাকরি ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দিতে পারি না, কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই। তো তুমি আমার থেকে সময় নাও, তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে? স্বাধীন বলে 2 মাস হলে চলবে আঙ্কেল। সাথে সাথে 2 মাস ওকে সময় দিয়ে দেয় নিশাতের বাবা। সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে স্বাধীন, আর অনেক চেষ্টা করতে থাকে চাকরি খোঁজার জন্য। অনেক কাঠখড়ি ফোরানোর পরও কোনোভাবেই হচ্ছিল না ওর চাকরিটা। এভাবেই কেটে যায় 1 মাস। তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে, বাবা হয় টাকা দাও, না হলে কোথাও একটু রিকমেন্ড করে দাও। আজকাল জানোই তো যে চাকরির বাজারে কি অবস্থা, হয়তোবা টাকা প্রয়োজন, না হলে কোনো রিকমেন্ডেশন। মেধা দিয়ে আর কয়জনের চাকরি হয়? কিন্তু ওর বাবা একজন সৎ হেডমাস্টার, তিনি কোনোটাই দিতে চায় না, না উনি ঘুষ পছন্দ করেন আর নাই বা রিকমেন্ডেশন। এই ব্যাপারটাতে বাবার সাথে খানিকটা রাগারাগি হয় স্বাধীনের। তবে রাতের বেলাতে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তখন স্বাধীন ডিসাইড করে যে সে ঢাকায় যাবে, এই জন্য পরদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় স্বাধীন। কয়েক ঘন্টার জার্নি শেষে চলে আসে ঢাকাতে এবং একটা ম্যাচে গিয়ে ওঠে। পরদিন থেকে শুরু করে দেয় ইন্টারভিউ দিতে। একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল, কিন্তু কোনোটাতেই চাকরি হচ্ছিল না ওর। এমন একদিন সন্ধ্যার সময় পড়াশোনা করতে থাকলে ওর কাছে একটা মেইল চলে আসে, একটা চাকরি হয়ে গেছে ওর। এতে স্বাধীন তো মহা খুশি। সাথে সাথে নিশা তো বাবাকে কল দিয়ে খুশির খবরটা জানায় স্বাধীন। এবার তাহলে ওদের বিয়েটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর কোনো রকম কোনো বাধাই থাকলো না। পরদিন সকালবেলাতে স্বাধীন গোছগাছ করে চলে আসে অফিসে জয়েন করার জন্য, কিন্তু সেখানে এসে খেয়ে যায় বড় মাপের একটা ঝাটকা। ওর বস জানায়, আমরা দুঃখিত, ভুলে তোমার কাছে মেইলটা চলে গেছে, আসলে চাকরিটা হয়েছে অন্যজনের, এটার জন্য আমরা খুবই দুঃখিত। এই ব্যাপারটা শুনে তো স্বাধীনের যেন দুনিয়ায় উলটপালট হয়ে যায়। বসকে অনেক করে রিকোয়েস্ট করলে কোনো লাভ হয় না। তারপর সেই অফিসটা থেকে যখন বের হয়ে আসছিল, তখন ওখানকার পিয়ন আসে স্বাধীনের কাছে আর জানায় যে স্যার, চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আমাদের বস টাকার বিনিময়ে আপনার নামটা সরিয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে। আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব হয় না স্যার, তো হয় টাকার জোগাড় করুন, নাহলে চাকরির চিন্তা ভুলে যান। এখন স্বাধীন কি করবে? বাড়ির সবাইকে তো সে বলেছে যে তার চাকরিটা হয়ে গেছে, এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা হয়নি? সে একটা ভুল নিউজ পেয়েছিল। তারপরে অনেক সাহস জুগিয়ে সত্যটা বলার জন্য ফোন দেয় নিশাতকে। ওর সাথে কথা বলতে থাকলে নিশাতের বাবা ফোনটা নেয়। স্বাধীন সব সত্যটা বলে ওর বাবাকে, কিন্তু ওখানে অনেকটাই আওয়াজ হচ্ছিল, এই জন্য কিছুই শুনতে পায় না বাবা। সাথে ওনার কানে একটু সমস্যা ছিল, এই জন্য আরো শুনতে পায় না। তারপর স্বাধীন যখন বুঝতে পারে যে উনি কিছুই শুনতে পায়নি, তখন ডিসাইড করে না যে সত্যটা আর বলবেই না বাড়িতে। যেভাবে চলছে এভাবেই চলুক, আমি ইন্টারভিউ তো দিতেই থাকবো, আর ওদিকে বিয়ের প্রক্রিয়াটা চলতে থাক। এভাবে স্বাধীনের মিথ্যা বলা শুরু হয়। প্রতিনিয়ত নিষেধকে মিথ্যা কথা বলতো স্বাধীন। এলাকার সবাই জানতো যে স্বাধীন একটা চাকরি করে, কিন্তু সে তো এখনো বেকার। প্রতিদিনই সে ইন্টারভিউ দিতে যেত। এমনই ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ একদিন ভাইবা বলেই ওর চাকরিটা হয়ে যায়। ওনারা স্বাধীনকে জিজ্ঞেস করে যে কবে জয়েন করতে পারবা তুমি? তখন স্বাধীন বলে, স্যার 2 দিন পরে তো আমার বিয়ে, তো বিয়েটা সেরেছি, তারপর পরে আমি জয়েন করে নিব। ওনারাও রাজি হয়ে যায় আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয়। এই ব্যাপারগুলোতে স্বাধীন তো মহা খুশি। এখন ওরা মিথ্যা বলা লাগবে না বাড়িতে, আর আগামীকালকে সকালবেলাতে বের হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে, আর তার পরের দিনই ওর বিয়ে।
পরদিন সকালে ওর ঘুমটা একটু দেরি করে ভাঙে। তারপর রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। গাড়িতে চড়েই যাত্রা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরই প্রতিমধ্যে গাড়িটা থামায় পুলিশ, আর স্বাধীনকে খুনের মামলা ধরে নিয়ে যায়। সে নাকি হ্যারিসকে মেরেছে। হ্যারিস যে আসলে কে তাকে তো কখনো দেখেইনি স্বাধীন, তাহলে তাকে সে কিভাবে মারতে পারে? এই ব্যাপারটা সবাইকে অনেক করে বললেও কেউই ওর কথা বিশ্বাস করে না। শুনশান একটা আয়না ঘরে নিয়ে আসা হয় স্বাধীনকে। শুরু হয় ওর উপর বেদম পিটনা দেওয়া। ঘন্টার পর ঘন্টা ওকে মারতো। আর কথা একটাই, তুই স্বীকার করে নিয়ে যে খুনটা তুই করেছিস। অন্যদিকে দেখা যায় বিয়ের কোণে সেজে বসেছিল নিশাত, কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবরই নেই। এক পর্যায়ে জানাজানি হয়ে যায় সেখানে যে স্বাধীন খুন করে পালিয়েছে। এই ব্যাপারটা শুনে নিশাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এতদিনের সম্পর্কের পর ওদের বিয়েটা হচ্ছিল, কিন্তু আজকে তাও হবে না। আসলে স্বাধীনকে পুলিশ ধরেছিল ঠিকই, তবে সেটা ফাইল করা হয়নি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্বাধীনকে বেআইনি ভাবে ধরা হয়েছিল। ওকে অনেক মারধর করার পরও ও স্বীকার করে না যে সে খুনটা করেছে। তখন শফিউদ্দিন নামের একটা অফিসার ওকে একটা ভিডিও দেখায়, তোর বাপকে আমরা মেরে দিয়েছি, আর তুই খুন করে পালিয়েছিস। এটা শুনে তোর প্রেমিকাও নিজে নিজেই মারা গেছে। তুই যদি স্বীকার না করিস তবে ওদের লাশও তুই দেখতে পাবি না। এই ব্যাপারগুলো শুনে 440 ভোল্টের ঝাটকা খায় স্বাধীন, আর ওর মাথা যেন সব তারই ছিঁড়ে যায়। তারপর শুরু করে দেয় তাণ্ডব লীলা। একে একে সেখানে থাকা সব পুলিশদেরকে মারতে শুরু করে। ওদেরকে একদম কুত্তা মারা মারছিল স্বাধীন। চোখের পলকেই সবাইকেই মেরে ফেলে। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে মানুষ নয়, পাখি মারছে। সবাইকে মারার পর সাইফুদ্দিনের মাথা তো কেটে হাতে করে নানছিল। তারপর সেই আয়নাঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয়। এটুকু বলেই থামে স্বাধীন। আর ধর্মমন্ত্রী, আইনজীবী আর চ্যানেলের মালিকের দিকে আঙ্গুল তুলে বলে যে আমার এই অবস্থার জন্য এরা তিনজনই দায়ী। কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে? এই ব্যাপারটা জানতে চায় সায়রা। তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে, ঠিক তখনই দেখতে পায় সোয়াট টিম ভেতরে ঢুকে পড়েছে আর ওর লোকজনকে মারতে শুরু করেছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় স্বাধীন। তখন 2 মিনিটের রাইড বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে দেয় তাণ্ডব লীলা। এগুলো যেন সোয়াট টিমের সদস্য না, ওর কাছে একদম ছোট বাচ্চার মতো। এতজন মিলে স্বাধীনের কিছুই করতে পারে নাই পুরো সোয়াট টিম। চোখের পলকে ওদেরকে ধর্ষাই করে ফেলে স্বাধীন। এখন শুধু বাকি কমান্ডার। সে মোটামুটি একটা ফাইট দেয়, কিন্তু তবুও স্বাধীনের সাথে কিছুতেই পেরে ওঠে না। তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন। ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুকটা তাক করে। অনেকক্ষণ সেভাবেই থাকে, পরে গুলি না করে আবারও লাইভে চলে আসে। আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই তিনজনেরই। প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমন একটা ভাব নেয়। পরে স্বাধীন একটা ভিডিও দেখায় ওকে, যেখানে দেখা যায় যে মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নেয় স্বাধীনের কিছু লোকজন। এটা দেখে মন্ত্রী বলা শুরু করে, অনেক বড় এক বিজনেসম্যান আমজাদ মনসুরের বেগরা ছেলে সিয়াম। এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। একদিন একটা হোটেলে এসে পৌঁছে ওরা ভাবছিল এখানে ওরা এসেছিল মূলত হ্যারিসের সাথে একটা ডিল করার জন্য। অনেকক্ষণ হয়ে গেল হ্যারিসের কোনো খোঁজ খবরই নেই। তখন বাবা বলে যে এত সময় লাগে নাকি বাথরুমে গিয়ে। এটা শুনে বড় মাপের একটা শখ খেয়ে যায় সিয়াম। আসলে কিছুক্ষণ আগে সে ওয়াশরুমে গিয়ে নেশা করছিল। এটা দেখে হারিস ওকে এসব করতে বারণ করে। এটাতে রেগে যায় সিয়াম। তখন দুজনের মধ্যে খানিকটা হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সিয়াম হ্যারিসকে হেডশট দিয়ে দেয়। সে জানতোই না যে ওরা যার সাথে মিটিং করতে এসেছে এই সে। আসলে হ্যারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি। এতে বাবা তো খুব চিন্তায় পড়ে যায়। ওর ছেলে যে মেরেছে হ্যারিসকে এটা যদি জানতে পারে তবে অনেক বাজে কিছু ঘটতে পারে ওর সাথে। ঠিক এই জন্যই আমজাদ রাত্রেবেলাতে দেখা করতে আসে মন্ত্রী, আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে। তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ। মন্ত্রীও ঠিক তেমনটাই করতে চায়, তবে এর জন্য ওদের তিনজনকে 500 কোটি টাকা করে দিতে হবে। প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। আর ঠিক এই কারণে এই কেসটাতে ফাঁসানোর জন্য ধরা হয়েছিল স্বাধীনকে। হারিসের মৃত্যুর সকল প্রমাণ গায়েব করে দেওয়া তিনজন মিলে। আর চ্যানেল বাংলাতে সব মিথ্যাচার প্রচার করতে থাকে এর মালিক। ওই সময় সায়রা বাংলা চ্যানেলেই কাজ করত, তবে সে ছিল অনেক সত্যবাদী। এই জন্য এগুলোর প্রতিবাদ করে সে। আসলে সায়রা সবসময় মিথ্যের বিপরীতেই দাঁড়াতো। এই জন্য মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এই চ্যানেলটাই ছেড়ে দেয় এক সময় সায়রা। ওরা এমন কার্যকলাপে ওরা তিনজন বুঝে গিয়েছিল যে সায়রা হয়তো বা সত্যটা ফাঁস করে দিবে। এই জন্য ওর ভাইকে উঠিয়ে নেয় ওরা, যেন সায়রা মুখ খুলতে না পারে। যদিও সায়রা হ্যারিসের মারা যাওয়ার সম্পর্কে আসল সত্যটা জানতো না। জনসম্মুখে সবকিছু স্বীকার করে নেয় মন্ত্রী। পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই হয়ে যায়। এবার ওদের তিনজনকে বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সাথে কিছু সিভিলিয়ান বাকি ছিল বের হতে। ওদের সাথে বের করে দেয় স্বাধীনের সাথে কাজ করা অন্য সকল মেম্বারদেরকেও। তবে বিল্ডিং এর মধ্যে থেকে যে সায়রা ও স্বাধীন। আসলে সায়রার স্বাধীন হাত মিলিয়েছিল অনেক আগেই। যখন সায়রার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সায়রা তো পাগল প্রায় হয়ে গেছিল, কারণ তার সত্যবাদিতার জন্য এই ফল ভোগ করতে হচ্ছে ওর ছোট ভাইকে। আর সে ছিল ওর অনেক আদরের ছোট ভাই। এই জন্য কিছুতেই মেনে নিতে পারছিল না সায়রা। কিছুদিন পর একদিন স্বাধীন ওর সাথে দেখা করতে আসে আর জানায় তোমার ভাইকে আমাদের সাথে রেখেছিল ওরা, কিন্তু একদিন হঠাৎ করে ওকে মেরে দেয়। এই কথাটা শোনা মাত্র সায়রার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সায়রা বারবার ভাবতে থাকে যে ওর জন্য ওর ছোট ভাইটা আজকে মারা গেল।
তখন স্বাধীন তার প্ল্যানটা সম্পর্কে বলে সায়রাকে। এগুলো শুনে সায়রাও রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য। এই জন্যই চ্যানেলের বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সবকিছুই জানায় স্বাধীনকে, সাথে ওই বিল্ডিংটা একটা ব্লু প্রিন্টও দেয়। আর সেটা মোতাবেক ওরা দুজন মিলে প্ল্যানটা সাজিয়েছিল। এখন স্বাধীন পুলিশের কাছে সারেন্ডার করতে চায়। আমি যেটা করেছি সেটা অপরাধ, আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি, এটার শাস্তি আমাকে পেতেই হবে। দেখা যায় বিল্ডিং এর বাইরে লাখো মানুষের ঢল নেমেছে। সবাই এসেছিল তাদের হিরো স্বাধীনকে দেখার জন্য। তখন স্বাধীন বাইরে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমার মতো ছোট মানুষের জন্য আপনারা যে এসেছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের এতটা ভালোবাসা রিজার্ভ করি না, তবে আমি এখন সারেন্ডার করে দিব। আমি চাই যে সকল অপরাধীর বিচার হোক। তো আপনারাও পুলিশকে তাদের কাজ করতে দিন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তারপর পরে স্বাধীনকে ধরে নিয়ে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে প্রতিমধ্যে বাধা একটা বিপত্তি। রাস্তার ভেতরে মাংকি মাস্ক পরে বসেছিল কয়েকজন। তখন পুলিশ অফিসারগুলো নামে সেটা দেখার জন্য। সামনে আগাতে স্নাইপার দিয়ে সব পুলিশদেরকে মেরে দেওয়া হয়। তারপর ওরা ভ্যানে থাকা বাকি পুলিশদেরকেও মেরে ফেলার মুক্ত করে নেয় স্বাধীনকে। এই খবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাতে খুব একটা সময় লাগে না। তারপর পরে সবাই একত্রিত হয়ে চিন্তা করতে শুরু করে। স্বাধীন তো নিজে নিজেই সারেন্ডার করেছিল, তবে এখন আবার কেন সে পালালো? ওর কোনো মোটিভই বুঝে উঠতে পারছিল না কেউই। ঠিক তখন এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় সেখানে। এই নিয়ে প্রথম ব্যক্তি যিনি স্বাধীনকে ধরেছিল। সে জানে আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা তো সেই স্বাধীনই না। তাহলে এটা আসলে কে? অনেক খোঁজাখুঁজির পরে যেটা দেখা যায় সেটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। এই ব্যাপারটা দেখে ওদের সবারই আত্মা যেন কেঁপেই ওঠে। দেখতে পায় যে এতদিন স্বাধীন সেজেছিল তার আসল নাম মিখাইল। সে ছিল দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল। 15টি বছর ধরে ওকে পুরো দেশ খুঁজে বেড়াচ্ছিল। তবে সেও ছিল আয়নাঘরের অন্য একটা নামে। ওকে কেউ চিনতেই পারেনি। আর সেই আয়নাঘরের মধ্যেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের। তখন মিখাইলকে তার জীবনের সব গল্প খুলে বলে স্বাধীন। তারপর পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইলই স্বাধীন সেজের বদলাটা নেয়, সাথে নিজের কাজটাও হাসিল করে নেয়। এই ব্যাপারগুলো যখন সায়রা জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায়। মিখাইল তাকে ধোকা দিয়ে ওকে দিয়ে কাজ করিয়ে নিল, আর সেও বোকার মতো মিখাইলকে সাহায্য করলো। এটার বদলা সে নিবেই। অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে ওসব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মেরে চলে আসে ভল্টে, আর হাজার কোটি টাকার সাথে প্রচুর স্বর্ণও হাতিয়ে নেয়। এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য। এদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একজন শুনশান একটা বাড়িতে আটকে রেখেছিল। সিয়ামের বাবাকে মেরে ফেলেছে মিখাইল, সাথে তাদের সকল ধন সম্পত্তিও নিয়ে নিয়েছে। এই জন্য ওই লোকটা চলে আসে সেই বাড়িটাতে আর সিয়ামকে মুক্ত করে দেয়। সাথে সাথে সিয়াম ওই লোকটাকেই মেরে দেয়। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন একদম শয়তান চলে এসেছে। মিখাইল ওর সাথে যা করেছে এর উপরে চরম প্রতিশোধ নেওয়ার পণ করে বসে সে। অন্যদিকে দেখা যায় একটা ওয়্যার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে। তারপর পরই এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ। আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করেছিল সে অনেকদিন ধরেই, কিন্তু মাসুদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে মিখাইল। তখন মাসুদ বলতে থাকে, মিখাইল ওটা আমার টাকা, আমার